প্রভু জগন্নাথের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। জগন্নাথ প্রেমীদের আমার স্বাগত, অভিনন্দন এবং নমস্কার। ভক্তবন্ধু, সময়ের সাথে সাথে আজ সমাজ, মানুষ ও তাদের সম্পর্ক সব কিছু পাল্টে গেছে। আমাদের এই চ্যানেলে আমরা সাধারণত আধ্যাত্মিক কথাই আলোচনা করে থাকি। আজকে আমি এই চ্যানেলে একটু ভিন্ন স্বাদের প্রসঙ্গ নিয়ে এসেছি আপনাদের সামনে। শৃঙ্খলা হচ্ছে আধ্যাত্মিক জীবনের ভিত্তি, প্রথম সোপান। জীবন যদি শৃঙ্খলাবদ্ধ না হয় তা কখনো আধ্যাত্মিক হতে পারে না। এই প্রসঙ্গে আজ আমি একজন আদর্শ ছাত্রী এবং একজন আদর্শ শিক্ষিকার মধ্যে সম্পর্ককে তুলে ধরছি নিজস্ব লেখনীতে আপনাদের সামনে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে এবং আমাদের অন্য সমস্ত ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সেদিন ছিল 1 সেপ্টেম্বর। কিরণ প্রথমবারের জন্য মাইনা পেয়েছে। আজ থেকে 6 মাস আগে সে একটি উচ্চ প্রাথমিক ও বালিকা বিদ্যালয়ে কেরানি পদে কর্মরত হয়। একটু অতীতের দিকে ফিরে তাকালো কিরণ। তার এই চাকরি ও পড়াশোনায় যার অবদান এত বেশি, তার কথা একটু ভাবতে ইচ্ছা হলো। বড় দুস্থ পরিবারে তার জন্ম। বাল্য অবস্থায় বাবাকে হারায় সে। মা বড় কষ্ট করে তাকে মানুষ করেন। মাধ্যমিক পরীক্ষায় পাশ হওয়ার পর কিরণের পড়াশোনা বন্ধ হয়ে যায়। এইরকমই চলে যায় 4টি বছর। এই 4টি বছর কিরণের খুব কষ্টে কাটাতে হয়। পড়াশোনাতে খুব ভালো না হলেও মন্দ ছিল না সে, কিন্তু বাড়ির অভাব অনটনের জন্য তাকে বাধ্য হয়ে পড়াশোনা বন্ধ রাখতে হয়। মা বললেন, বেশি পড়লে ভালো পর কোথায় পাবো তোর জন্য? আমার তো অবস্থা এমন নয় যে তোর জন্য ডাক্তার, ইঞ্জিনিয়ার জোগাড় করতে পারবো। চুপ রইল কিরণ। চোখের জল মুছে বিয়ের জন্য প্রস্তুতি নিল। রান্না ও বাড়ির অন্যান্য কাজে শুরু হলো তালিম। 4 বছর পর হঠাৎ একদিন কবিতাদির সাথে দেখা হয় শিব মন্দিরে। কবিতাদি তাদের স্কুলের ইংরেজি শিক্ষিকা। দেখা হওয়ার মাত্রে সংকোচে ও লজ্জায় এড়িয়ে যাচ্ছিল কিরণ। কবিতাদির মতো আদর্শ শিক্ষিকার সম্মুখীন হতে তার সাহস ছিল না। পড়াশোনায় ফাঁকি দেওয়াকে একদম তিনি পছন্দ করতেন না। কিন্তু না, কবিতাদির সেই তীক্ষ্ণ চোখ দুটি থেকে নিজেকে লুকাতে পারেনি সে। প্রায় 20-25 হাত দূর থেকে এত লোকের ভিড়ের মধ্যেও কবিতাদি তাকে চিনতে ভুল করলেন না। একটু উঁচু গলায় ডাক দিলেন, কিরণ! মহা অপরাধীর মতো কিরণ তার পায়ের সামনে লুটিয়ে পড়ল। কবিতাদির চোখে জিজ্ঞাসা ছিল। তিনি কি জিজ্ঞাসা করবেন তাও তার জানা ছিল। কি করে সে তার সেই প্রশ্নের সম্মুখীন হবে ভাবতে পারছিল না। ভাবনায় দাঁড়িয়ে দিয়ে কবিতাদি জিজ্ঞাসা করলেন, তুই এখন কোন কলেজে ভর্তি হয়েছিস রে? এই প্রশ্নের মুখোমুখি হবার ক্ষমতা ছিল না কিরণের। জল ভরা চোখে একটু হেসে উত্তর দিল, দিদি, মাধ্যমিক পরীক্ষার পর আমি আর পড়িনি। মা বারণ করলেন, বাড়ির অবস্থা ভালো নয় তো তাই। এক নিমিষে কবিতাদের মুখখানি মলিন হয়ে গেল। মনের ভাবকে গোপন রেখে কিরণের দুটি হাত তার হাতের মুঠোর মধ্যে রেখে বললেন, কাল আমার বাড়ি এসে আমাকে একটু দেখা করতে পারবি? মাথা নেড়ে সম্মতি দিল কিরণ। পরের দিন কিরণ কবিতাদির বাড়ি যায়। কবিতাদি তখন অবসরপ্রাপ্ত শিক্ষিকা। তারই তত্ত্বাবধানে কিরণ MA পাস করে। ইতিমধ্যে কেটে গেছে 3টি বছর। কবিতাদির সঙ্গে দেখা করার সুযোগ আর হয়নি। কবিতাদির সাহায্য ছাড়া তার জীবন সফল হতে পারত না। শুধু তারই জন্য সে নিজের পায়ে দাঁড়াতে পেরেছে। আজ এত বড় দিনে তার খুব ইচ্ছা হচ্ছিল শ্রদ্ধেয় দিদিমণিকে দেখা করে একটা প্রণাম করতে, কিন্তু পরিস্থিতির তাড়নায় আজ তা সম্ভব হচ্ছে না। 3 সেপ্টেম্বর শনিবার, স্কুল হাফ ছুটি। সেই দিন দেখা করতেই হবে, স্থির করল কিরণ। স্কুল ছুটি হওয়ার পর কিরণ সোজা গেল কবিতাদির বাড়ি। মনের আনন্দে পা তার নিচে পড়ছিল না। মনে কত ভাবনা। কবিতাদি তাকে দেখে খুশি হবেন, আবার এতদিনের পর দেখা করতে যাচ্ছে বলে একটু কেমন সংকোচও লাগছিল। কবিতাদি চিড়ে ভাজা ভালোবাসেন। মা কিছু চিড়ে ভাজা দিয়েছেন। আর কিরণ তার মায়নার টাকায় একটি হালকা রঙের তান্তের কাপড় কিনেছে কবিতাদির জন্য। এতদিন পর কবিতাদি তাকে দেখে কি বলবেন? তার চাকরি ও মায়নার কথা শুনে তিনি কত খুশি হবেন। কবিতাদি খুবই আদর্শ ও নিঃস্বার্থপর শিক্ষিকা।
এই সব কথা ভাবতে ভাবতে কিরণ কখন এসে কবিতাদির বাড়ির সামনে পৌঁছে গেছে। কিন্তু এ কি, কবিতাদির বাড়ির দরজায় তালা। তবে কবিতাদি? হাতের ঘড়িকে তাকালো কিরণ। তখন 2:30 বাজে, দিন দুপুর। পাশাপাশি কোনো জনপ্রাণী দেখতে পেল না। সামনের বাড়ির দরজায় কড়া নাড়ল সে। বাড়ি থেকে বেরিয়ে আসলেন একজন মধ্যবয়স্ক ভদ্রলোক। তাকে কবিতাদির খবর জিজ্ঞাসা করতে ভদ্রলোক একটু বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কি তার কোনো আত্মীয়া? কিরণ উত্তর দিল, না, আমি তার ছাত্রী। ভদ্রলোক একটু চিন্তিত হয়ে বললেন, ভদ্রমহিলা এখন নার্সিংহোমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। শরীরে ব্লাড নেই, ওনার ব্লাড গ্রুপ পাওয়া যাচ্ছে না। কিরণের মাথায় যেন বাজ পড়ল। ভদ্রলোকের কাছ থেকে নার্সিংহোমের ঠিকানা নিয়ে তার নির্দিষ্ট ওয়ার্ডে গিয়ে উপস্থিত হলো সে। দিদিমণির অবস্থা যে খুবই খারাপ তা দেখে সে বেশ অনুমান করতে পারল। স্যালাইন ও অক্সিজেন ছিল। কবিতাদি অজ্ঞান অবস্থায় ছিলেন। কবিতাদিকে ভালো করে পরীক্ষা করে কাছে দাঁড়ানো ডাক্তারবাবু কিরণকে জিজ্ঞাসা করলেন, আপনি কি পেশেন্টের রিলেটিভ, মিন্স ডটার? কিরণ মাথা নেড়ে বলল, না। বুঝে নিল ডাক্তারবাবু তার মেয়ের অপেক্ষায় রয়েছেন। এক মুহূর্তে নিজেকে প্রস্তুত করে যথেষ্ট নম্র কণ্ঠে সে জিজ্ঞাসা করল, ডাক্তারবাবু, একটা কথা জিজ্ঞাসা করছি, ওনার অবস্থা কেমন? উনি সুস্থ হয়ে যাবেন তো? ডাক্তারবাবু চিন্তিত হয়ে কবিতাদির দিকে তাকিয়ে বললেন, একটু অসুবিধা হয়ে যাচ্ছে। যদি ওনার গ্রুপের ব্লাড পাওয়া যেত তবে বাঁচার সম্ভাবনা আছে, নইলে আজ রাতটা কাটা মুশকিল। কিরণ কথা কখনো আশা করেনি। কবিতাদিকে এমন অবস্থায় কখনো সে যেতে দেবে না, অসম্ভব। সে ডাক্তারবাবুর সামনে গিয়ে অনুনয় করে বলল, ডাক্তারবাবু, যদি আমার ব্লাড গ্রুপ একবার চেক করা হয়। ডাক্তারবাবু এক মুহূর্তে রাজি হয়ে গেলেন। সৌভাগ্যবশত কবিতাদির ব্লাড গ্রুপের সাথে কিরণের ব্লাড গ্রুপ মিলে গেল। সঙ্গে সঙ্গে কবিতাদির পাশের বেডে শুয়ে কিরণের থেকে 1 বোতল ব্লাড নেওয়া হয়। তারপর দিন সকালে কবিতাদির জ্ঞান ফিরল। তখন কবিতাদির সামনে কিরণ দাঁড়ানো। এত অসুস্থতা সত্ত্বেও কবিতাদি একটু হাসতে চেষ্টা করলেন। সারা দিন তিনি আবার আচ্ছন্ন অবস্থায় কাটালেন। অক্সিজেন খুলে দেওয়া হলো, স্যালাইন সেরকম চলতে লাগলো। সন্ধ্যার সময় ডাক্তারবাবু ঘোষণা করলেন, পেশেন্ট এবারে নিরাপদ। নিশ্চিন্তে কিরণ একটি দীর্ঘশ্বাস ছাড়ল। সকাল হলো, শুধু সকাল নয়, শুভ সকাল, সুপ্রভাত। ইতিমধ্যে কবিতাদির মেয়ে মেঘা মুম্বাই থেকে পৌঁছে গিয়েছিল। কিরণের কথা তখন নার্সিংহোমে চারদিকে ছড়িয়ে পড়েছিল। এই সমস্ত খবর মেঘার কানে আসতে বেশি সময় লাগলো না। মেঘা কিরণের পাশে এসে তার হাত দুটি ধরে বলল, কিরণদি, তুমি মেয়ের কর্তব্য করে ধন্য হলে, যা আমি পারিনি। মেঘার চোখে জল। কবিতাদি সব দেখছিলেন ও তাদের কথা শুনছিলেন। এবার কিরণের মনে পড়ল বাড়ি ও স্কুলের কথা। এখন স্কুলে যাওয়ার পালা। কিরণ মেঘাকে বলল, আমি এবার এলাম মেঘা, তুমি মাকে দেখো। আবার কবিতাদির বেডের দিকে আর দুটো পা এগিয়ে এসে কবিতাদির উদ্দেশ্যে রুদ্ধ ও অস্পষ্ট কণ্ঠে সজল নয়নে বলল, আমি এবার এলাম দিদি, ভালো থাকবেন, আবার ফিরবো তাড়াতাড়ি, আর দেরি করব না। হঠাৎ তার ব্যাগের কথা মনে পড়ল। ব্যাগে আছে কবিতাদির জন্য ভাজা চিড়ে ও কাপড়। খুব সংকোচে সেইগুলি বের করতে গিয়ে হাতটা তার আর ব্যাগ থেকে সহজে বেরোচ্ছিল না। কিরণের এমন ইতস্তত করতে দেখে মেঘা হাসি মুখে জিজ্ঞাসা করলো, কি হলো কিরণদি? মনে হচ্ছে তুমি মায়ের জন্য কিছু এনেছ, তাই না? দেখি কি এনেছ। এই বলে সে তার হাত থেকে জোর করে নিয়ে দেখে একটি কৌটো ভর্তি চিড়ে ভাজা ও একখানি সুন্দর তান্তের কাপড়। কিরণ কেমন অপরাধী স্বরে বলল, এনেছিলাম দিদির জন্য। কবিতাদি সব শুনছিলেন। হাত বাড়িয়ে কাপড়টি ধরে খুব ভালো করে দেখলেন। মেঘা দুটি চিড়ে ভাজা তার মুখে দিল। অসুস্থ অবস্থায় চিড়ে ভাজা তার মুখে বেশ ছিল রুচিকর। কিরণের চোখে আনন্দাশ্রু। রুদ্ধকণ্ঠে বলল, আমি চাকরি পেয়েছি দিদি, সেই মাইনের টাকায় আপনার জন্য কাপড় কিনেছি। সামান্য হাসলেন কবিতাদি, সন্তোষের হাসি। সবার চোখে আনন্দাশ্রু। ক্ষীণকণ্ঠে কবিতাদি বললেন, তুমি তো আমার প্রাণ বাঁচালে কিরণ। তখন মেঘা বলে উঠল, আজ 5 সেপ্টেম্বর, শিক্ষক দিবস। এমন সুন্দর যোগাযোগ।
5 সেপ্টেম্বর শুনে কবিতাদি উঠে বসলেন। কিরণ তার বুকে লুটিয়ে পড়ল আবেগে। এই দিদিমণির জন্য সে আজ আলোকের সন্ধান পেয়েছে। তার এই নিজের পায়ে দাঁড়ানোর পিছনে যে এই দিদিমণির কতখানি অবদান তা সে আজ বেশ ভালোভাবে বোঝে। কবিতাদি কিরণের মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করলেন।